বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব গতির সমীকরণ। গতির সমীকরণের মধ্যে প্রথমে দেখব গতির সাধারণ সমীকরণ। গতির সাধারণ সমীকরণ। গতির সাধারণ সমীকরণ। গতির সাধারণ সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটা হচ্ছে v = u + at। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে s = ut + half of at square। তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে v² = u² + 2as। তারপরে সমীকরণ হচ্ছে s = vt। তারপরে হচ্ছে s = u + v/2 * t। যদি কোশ্চেন হয় গতির সমীকরণ কয়টি, তাহলে গতির সমীকরণ হচ্ছে 4টি, কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধানের সুবিধার্থে আমরা এখানে 5টা সমীকরণ শিখব। এক নম্বর সমীকরণ হচ্ছে v = u + at। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে s = ut + half at square। তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে v² = u² + 2s। চতুর্থ নম্বর সমীকরণ হচ্ছে s = vt। পঞ্চম নম্বর সমীকরণ হচ্ছে s = u + v/2 * t। তাহলে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, এই 5টা সমীকরণের মধ্যে মোট রাশির সংখ্যা হচ্ছে 5টি। কি কি রাশি? s u v a t। s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, u হচ্ছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। তারপরে এটা এখানে দেখবো আদি বেগ হচ্ছে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে শেষ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এ হচ্ছে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস হচ্ছে কি মিটার, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এটার একক হচ্ছে কি মিটার। তাহলে এক নম্বর সমীকরণ দেখলাম v = u + at। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে s = ut + half at square। তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে v² = u² + 2s। আমরা লক্ষ্য করে দেখতেছি এই ক্ষেত্রে 3টা সমীকরণের মধ্যে এ আছে, বিধায় এই প্রথম 3টা সমীকরণ হবে কি ত্বরণের ক্ষেত্রে। কোশ্চেনে যদি ত্বরণ সংক্রান্ত কোনো কিছু দেওয়া থাকে, ত্বরণের মান চাই বা ত্বরণের মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই 3টা সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণ হবে। তার মানে প্রথম 3 সমীকরণ হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। পরবর্তী s = vt হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয়, সেই ক্ষেত্রে সমীকরণ হবে কি s = vt। পরবর্তী সমীকরণ হচ্ছে s = u + v/2 * t। কোন একটা কোশ্চেনে যদি আদি বেগ শেষ বেগ সময় দেওয়া থাকে, অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে আমরা 5 নম্বর সমীকরণ বসাবো s = u + v/2 * t। তারপরে দেখব নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি ছেড়ে দেই, এটা হবে কি পড়ন্ত বস্তু। আর যদি কি করি যে নিক্ষেপ করি, অর্থাৎ হাতের যদি একটা বেগ থাকে, এটাকে বোঝায় কি নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে, এবং শর্ত হচ্ছে বাতাসের বাধা থাকা যাবে না বা যে কোনো ধরনের বাধা থাকা যাবে না, সেই ক্ষেত্রে বস্তুটা দেখা যায় কি প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে যে ত্বরণ, যে প্রতি সেকেন্ডে যতটুকু করে বেগ বৃদ্ধি পায়, তাকে বলা হয় ত্বরণ। এই ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে নির্দিষ্ট বা ধ্রুবক, যার মানটা হচ্ছে কি 9.8। এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ এবং প্রকাশ করা হয় কি দ্বারা? জি দ্বারা। জি এর মান হচ্ছে কত? 9.8। এককটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু উপরে 3টা সমীকরণ যে ত্বরণগুলো আছে, v = u + at, এখানে এ আছে, এগুলো নির্দিষ্ট কোনো মান নেই। 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এগুলাকে বলা হয় চলক। তাহলে আমরা দেখতেছি যে এই নির্দিষ্ট মান আছে বিধায় এটাকে বলা হয় কি ধ্রুবক। তাহলে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করলে, সেই ক্ষেত্রে বস্তুর যদি বাতাসের বাধা না থাকে বা কোনো ধরনের বাধা না থাকলে, বস্তুটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি বেগ হ্রাস পায়, তো সেক্ষেত্রে এটাকে বলা হয়তো মন্দন। যে এর আগে বস্তু কি মাইনাস।
যেহেতু উপর থেকে নিচের দিকে বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটার বেগ বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে এটাকে কি বলবো, ত্বরণ। তার মানে ত্বরণ আগে কি হবে, প্লাস হবে। এই ক্ষেত্রে ত্বরণটা হবে কি জি, অভিকর্ষ ত্বরণ জি। জি এর মান হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে যে ত্বরণের সমীকরণ তিনটা আছে, এই সমীকরণের ক্ষেত্রেই খালি এর জায়গায় কি বসাবো, জি বসাবো। জি এর আগে কি হবে, প্লাস হবে। কারণটা হচ্ছে বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। ত্বরণ হচ্ছে কি ধনাত্মক আর মন্দন হচ্ছে কি ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে এস এর পরিবর্তে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে এটা হাইট বোঝায়, এস এর পরিবর্তে কি বসাবো, এইচ বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এর পরিবর্তে কি বসাবো, জিটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে এস এর পরিবর্তে কি বসাবো, এইচ। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস আবার এর পরিবর্তে কি বসাবো, জি। তাহলে হাফ এটি স্কোয়ার ছিল, এখানে আমরা কি বসাবো, জিটি স্কোয়ার। তারপর হচ্ছে তৃতীয় নম্বর সমীকরণ। তৃতীয় নম্বর সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, এর পরিবর্তে বসাবো কি জি। তারপর এস এর পরিবর্তে বসাবো কি এইচ। তার মানে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। দ্বিতীয় নম্বর সমীকরণ হবে কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আবার কোন বস্তুকে যদি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় বা উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে বস্তুটা, কোনো বস্তুকে যদি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটা প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পায়। কতটুকু করে বেগ হ্রাস পায়, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পায়। আমরা জানি বেগ হ্রাসের হারকে কি বলা হয়, মন্দন। মন্দন হচ্ছে কি ঋণাত্মক। তার মানে এই 9.8 টাকে প্রকাশ করা হয় কি দ্বারা, জি। জি এর আগে কি হবে, মাইনাস। তাহলে এই ক্ষেত্রে জি এর আগে বসাইতে হবে কি মাইনাস। তাহলে মাইনাস জি ইকুয়াল টু হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে একই সমীকরণ নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্লাস জি হবে, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস জি হবে। যেমন ভি ইকুয়াল টু আমরা লিখছিলাম ইউ প্লাস জিটি, ইউ মাইনাস জিটি। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণ যদি বলি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল, এখানে হবে কি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জি এর আগে কি হবে, মাইনাস। তারপর তৃতীয় নম্বর সমীকরণ হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে হবে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ দেখলাম কি উপর থেকে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে প্লাস, নিচ থেকে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে মাইনাস। এটা অন্য উপায়ে প্রমাণ করা যায়, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, অভিকর্ষ ত্বরণ একটি ভেক্টর রাশি, তার মানে এগুলোর দিকের প্রয়োজন হয়। তাহলে কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করলে তাহলে সেই ক্ষেত্রে আদি বেগ কোন দিক, নিচের দিক। শেষ বেগ কোন দিক, নিচের দিক। তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কোন দিক, নিচের দিক। আর অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিক কাজ করে, নিচের দিক। দিক যেহেতু একই দিক, তার মানে এটা যদি প্লাস হয় প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস হবে। অর্থাৎ এই সমীকরণগুলোর ক্ষেত্রে কখনোই মাইনাস হবে না। আবার কোন বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটার আদি বেগ কোন দিক, উপর দিক। আর বস্তুটার শেষ বেগটা হচ্ছে কোন দিক, উপর দিক। আবার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কি উপর দিক। কিন্তু অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। অর্থাৎ উপর দিকগুলাকে যদি আমি প্লাস ধরি, দিক পরিবর্তন হওয়ার কারণে মানে অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, বিধায় এটা কি হবে, মাইনাস। সেই জন্য উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে কি হবে, মাইনাস হবে। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি বলা হয়, পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে কত, 0। একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে জাস্ট ছেড়ে দিলাম, এটাকে বলা হয় পরন্ত বস্তু, হাতের কোনো বেগ থাকবে না। পরন্ত বস্তুর আদিবেগ হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। বস্তু পরে কি উপর থেকে নিচের দিক, অর্থাৎ জি এর আগে কি হবে, প্লাস হবে। এখানে দেখা যাচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি ছিল, ইউ এর মান যদি 0 বসাই তাহলে কি হবে, ভি ইকুয়াল টু জিটি। তাহলে 1 নম্বর সমীকরণ হবে কি ভি ইকুয়াল টু জিটি। আবার দ্বিতীয় নম্বর সমীকরণ হচ্ছে এই ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল, ইউ এর মান যদি 0 হয় তাহলে 0 এর সাথে টি গুণ করলে হবে কত, 0। তাহলে এইচ ইকুয়াল টু হবে কি হাফ জিটি স্কোয়ার। এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তৃতীয় নম্বর সমীকরণ
আমরা দেখতেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0 হলে তাহলে 0 উপর স্কোয়ার মানে কত 0, 0 এর সাথে যা যোগ করবো তাই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে কি 2জি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2জি। আবার যদি বলা হয় যে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সমীকরণ, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সমীকরণ, কোন বস্তুকে যদি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় বস্তুটা সর্বোচ্চ কত উপরে উঠবে এটা কার উপর ডিপেন্ড করে, আদিবেগের উপর ডিপেন্ড করে। অর্থাৎ বস্তুটা একবার নিচ থেকে উপর দিক যাবে, আবার উপর থেকে নিচের দিক, আর সরি সর্বোচ্চ উচ্চতা কি হয়, শেষ বেগ 0 হয়, 0 মিটার পার সেকেন্ড। তাহলে কোনো বস্তুকে যদি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে কিনা এটা কার উপর ডিপেন্ড করে, শেষ বেগের উপর ডিপেন্ড করে। শেষ বেগ যদি 0 হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, আর শেষ বেগের মান যদি থাকে তাহলে বস্তুটা আরো উপর দিকে উঠতে থাকবে। তাহলে কোনো বস্তু যদি নিচ থেকে উপর দিকে যায় তার সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হয়, 0 হয়। আমরা যদি একটা সমীকরণ দেখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, বস্তুটাকে কোন দিকে নিক্ষেপ করছে, নিচ থেকে উপর দিক, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি, জি এর আগে কি হবে মাইনাস, কারণ বস্তুটাকে কি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে। বা যেহেতু শেষ বেগ 0 সর্বোচ্চ উচ্চতায়, তাহলে ভি এর মান কত বসাবো 0, 0 উপর স্কোয়ার মানে কত 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস কত 2জি, বা মাইনাস 2জি যদি হাতের বাম পাশে আসে তাহলে কি হবে প্লাস 2জি ইকুয়াল টু হচ্ছে কি ইউ স্কোয়ার, বা এইচ এর সাথে 2জি গুণ আকার আছে ওই পাশে গেলে কি হবে ভাগ, ইউ স্কোয়ার ভাগ কি লিখতে পারি 2জি। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সমীকরণ। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এইচ ইকুয়াল টু বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করবো, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2জি। সর্বোচ্চ উচ্চতাটা ডিপেন্ড করে কার উপর, আদিবেগের উপর। অর্থাৎ আদিবেগ এর সাথে সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আদিবেগ যত বেশি হবে সর্বোচ্চ উচ্চতা তত বেশি হবে। কিন্তু জি হচ্ছে কি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা মানের কখনো পরিবর্তন হবে না। তারপরে আমরা যদি দেখি উড্ডয়নকাল বা বিচরণকাল, উড্ডয়নকাল বা বিচরণকাল, উড্ডয়নকাল বা বিচরণকাল বিষয়টা কি, কোনো বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলাম, বস্তুটা নিচ থেকে উপর দিকে যাবে আবার উপর থেকে নিচের দিকে নামবে, তাহলে নিচ থেকে উপর দিকে যাইতে কত সময় আর উপর থেকে নিচের দিকে আসতে কত সময়, অর্থাৎ ভূমির উপর কতক্ষণ উড়ে বেড়াইলো, এটা হচ্ছে আমাদের কি উড্ডয়নকাল, বা এটাকে বলা হয় বিচরণকাল। কাল বলতে কি বোঝায়, সময়। তাহলে কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করি, অর্থাৎ একটা বস্তু যদি নিচ থেকে উপর দিক যায়, যা যদি আর উপর থেকে নিচের দিকে আসে, যার টাইমে যদি এইচ হয় আর আসার টাইমে যদি কি মাইনাস এইচ হয়, যেহেতু দিক পরিবর্তন করছে, অর্থাৎ একটা বস্তু নিচ থেকে উপর দিক গেল আবার উপর থেকে নিচের দিকে, আবার সেই বিন্দুতে যদি আসে তাহলে বস্তুটার সরণের মান হচ্ছে কত 0, অর্থাৎ এস এর মান বা এইচ এর মান হবে কত 0। তাহলে উড্ডয়নকালের ক্ষেত্রে বা বিচরণকালের ক্ষেত্রে এইচ এর মান কত 0 মিটার। তাহলে একটা বস্তুকে যদি আমরা কি করি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করি, অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বসাই, সেই ক্ষেত্রে এইচ এর মান হবে কত 0 ইকুয়াল টু ইউটি মাইনাস হবে কি হাফ জিটি স্কোয়ার, বা মাইনাস হাফ জিটি স্কোয়ার যদি হাতের বাম পাশে আসে বা সমান চিহ্নের বাম পাশে আসে সেক্ষেত্রে কি করবো হাফ প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ইউটি। দেখা যাচ্ছে এই পাশে দুইটা টি আছে আর এই পাশে একটা টি আছে, আমরা যদি উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে হাফ জিটি ইকুয়াল টু ইউ, অর্থাৎ এই পাশ থেকে একটা টি উঠে যাবে এই পাশ থেকে একটা টি উঠে যাবে, টু এই পাশে ভাগ আকার আছে এই পাশে গেলে কি হবে গুণ, তাহলে জিটি ইকুয়াল টু হবে কি 2u, সুতরাং টি ইকুয়াল টু হবে কি 2u ভাগ জি। এটা হলো আমাদের উড্ডয়নকাল বা বিচরণকাল। সরি দেখা যাচ্ছে না, তাহলে আমরা এইখানে দেখি একটু, তাহলে হাফ জিটি স্কোয়ার ছিল, তাহলে হাফ জিটি স্কোয়ার ছিল, বা আমরা এখানে লিখতে পারি দুই পাশ থেকে টি দ্বারা ভাগ করলে তাহলে কি হবে হাফ জিটি ইকুয়াল টু হবে কি ইউ। এই পাশে টি দ্বারা ভাগ করলাম এই পাশে টি দ্বারা ভাগ করলাম, তাহলে এই পাশে একটা টি কাটা যাবে এই পাশে টিটা কাটা যাবে। তারপরে আমরা লিখতে পারি তাহলে 2 এই পাশে ভাগ আকার ছিল এই পাশে গেলে কি হবে গুণ, তাহলে 2u সরি তাহলে জিটি ইকুয়াল টু হবে কি 2u, সুতরাং টি ইকুয়াল টু হবে কি 2u ভাগ
জি, এটাই হচ্ছে আমাদের উড্ডয়নকাল বা বিচরণকাল। সুতরাং এই সমীকরণটা হবে কি, বড় হাতের টি দ্বারা প্রকাশ করব, টি ইকুয়াল টু টি ভাগ জি। এটাই ছিল আমাদের উড্ডয়নকাল বা বিচরণকাল। তাহলে এই ছিল আমাদের গতির সমীকরণ। তাহলে প্রথমে আমরা দেখছি গতির সাধারণ সমীকরণ, একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় নম্বর সমীকরণ হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার, তৃতীয় নম্বর সমীকরণ হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। তারপরে এখানে একটা সমীকরণ সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, তারপর সমীকরণ হতে হচ্ছে কি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। তারপর আমরা দেখলাম নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ একটা বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায়। তাহলে জি এর আগে কি হবে, প্লাস হবে। তাহলে এক নম্বর সমীকরণ হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, দ্বিতীয় নম্বর সমীকরণ হবে কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তৃতীয় নম্বর সমীকরণ হবে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2js। আর উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুকে যদি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় সেই ক্ষেত্রে বস্তুটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পায়। অর্থাৎ এই 9.8 মিটার পার সেকেন্ডকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি। তাহলে যেহেতু বেগ হ্রাস পায় তাহলে বেগ হ্রাসের হারকে কি বলা হয়, মন্দন। মন্দন হচ্ছে কি ঋণাত্মক, অর্থাৎ জি এর আগে কি হবে মাইনাস। তাহলে ভি ইকুয়াল টু যেখানে ইউ প্লাস জিটি ছিল এখানে হবে কি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। দ্বিতীয় নম্বর সমীকরণ হলে কত হয় এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ছিল, এখানে হবে কি মাইনাস হাফ জিটি স্কয়ার। তৃতীয় নম্বর সমীকরণ হবে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2js। তারপর আমরা দেখলাম কি পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে সেক্ষেত্রে আদিবেগ হবে কত, জিরো। অর্থাৎ বস্তু উপর থেকে নিচের দিক পড়ে তাহলে জি এর আগে কি হবে প্লাস। তাহলে ভি ইকুয়াল টু জিটি এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু 2js। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণটা হবে কি এইচ ইকুয়াল টু ইউ, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। উড্ডয়নকাল বা বিচরণকালের ক্ষেত্রে হবে কি টি ইকুয়াল টু টি ইউ ভাগ জি। এই ছিল আমাদের গতির সমীকরণ।